১,০০০ মিসাইল প্রস্তুত, ইরানকে সম্পূর্ণ ধ্বংসের হুমকি দিয়ে ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন হুঙ্কার। পাল্টা জবাব তেহরানের। মার্কিন এবং ইসরায়েলি নেতাদের উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বললেন, বিছানায় শান্তিতে ঘুমানোর দিন শেষ। এবং হরমুজ প্রণালী নিয়ে ওয়াশিংটনের ২৪ ঘন্টার আলটিমেটাম। মধ্যপ্রাচ্যে কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরুটা আমরা দেখতে যাচ্ছি? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে এমন এক বিস্ফোরক বিবৃতি দিয়েছেন যা বিশ্ব রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে। ট্রাম্প সরাসরি দাবি করেছেন ১,০০০টি অত্যাধুনিক মিসাইল এই মুহূর্তে ইরানের দিকে তাক করে লক অ্যান্ড লোড অবস্থায় রাখা হয়েছে। ইরান যদি তাকে বা কোনো মার্কিন কর্মকর্তাকে হত্যার বিন্দুমাত্র চেষ্টা করে, তবে ১ বছরের মধ্যে পুরো ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আর বিবৃতির শেষে ইরানকে খোঁচা দিয়ে, ইসলামিক সরকারকে খোঁচা দিয়ে বলা হয়েছে, আল্লাহর প্রশংসা হোক। আসসালামু আলাইকুম দর্শক, আমি ওমর ফারুক আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। প্রথমে বাংলাদেশের ভেতরের দুটি সংবাদ দিচ্ছি। বিএনপির সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরীর মাগুরা ২ আসনে ৩৫ জন বৃত্তি পেয়েছে, যেই ৩৫ জনের তালিকায় একজন মুসলিম শিক্ষার্থীও নেই। ৩৫ জনই হিন্দু। দেখতে পাচ্ছেন বিএনপির সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরীর মাগুরা ২ আসনের ৩৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, যার মধ্যে ৩৫ জনই হিন্দু, একজনও মুসলিম নেই। ঠিক এই জিনিসটি আমরা দেখতাম আওয়ামী লীগের সময় হিন্দু এমপিরা একই কাজ করত। একজন হিন্দু বিচারপতি ছিলেন যিনি একচেটিয়াভাবে হিন্দুদের নিয়োগ দিয়েছেন। এছাড়াও আওয়ামী লীগের সময়ে ৮% হিন্দু ছিল বাংলাদেশে, অথচ পুলিশ প্রশাসনের ৪২% দখল করে ফেলেছিল হিন্দুরা। এরপর সংখ্যাগুরু মুসলিমদেরকে গ্রেফতার করত জিহাদি বই পাওয়ার অভিযোগে, নাশকতার আশঙ্কায়। নাশকতা কিন্তু করতো না, আশঙ্কা থেকেই তারা গ্রেফতার করে নিয়ে যেত। কোন বইগুলো জিহাদি বই ছিল সেটিও কিন্তু আমরা জানতে পারতাম না। আটকের পর বলতো এই বইটা জিহাদি বই, এমনকি কোরআনের তাফসিরকেও বলা হতো জিহাদি বই। সেই পরিস্থিতি থেকে উত্তরণের পর আজকে এসে আবার নিতাই রায়চৌধুরী বিএনপির সংস্কৃতি মন্ত্রী ঠিক একই পথে হাঁটছেন কিনা এটি ভাবার বিষয়। চলে যাচ্ছি পরের সংবাদে। আফগানিস্তানের উপকৃষিমন্ত্রী মৌলভী আতাউল্লাহ ওমরি সম্প্রতি ভারত সফর করেছেন। ভারত সফরে গিয়ে তিনি কিছু মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ভারতে পা রাখার প্রথম দিন থেকেই আমি ভারত সরকারের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি। মনে হচ্ছে আমি আমার আপনজনদের মাঝে আছি। মনে হচ্ছে এটা আমাদের নিজেদের দেশ এবং আপনি যেমনটা বললেন আমাদের ডিএনএ এক। দর্শক, যে পাকিস্তান পাকিস্তানের ভূখণ্ড, কৌশলগত সহযোগিতা এবং সরাসরি সমর্থন নিয়ে তালেবানরা প্রথমে সোভিয়েত ইউনিয়ন এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকে পরাজিত করেছে। আজ সেই আফগানিস্তানের তালেবান সরকারকে দেখা যাচ্ছে পাকিস্তানের সাথে দূরত্ব বজায় রেখে, যুদ্ধাবস্থা বজায় রেখে ভারতের সাথে নজিরবিহীন সুসম্পর্ক তৈরি করতে। প্রশ্ন হচ্ছে, এই কূটনৈতিক ডিগবাজি তালেবানের নিজের জন্য কতটা দীর্ঘমেয়াদী ভালো ফল বয়ে আনবে, আর সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার জন্যই বা এটি কতটা ইতিবাচক হবে? এই বিষয়টা নিয়ে আজকে আমাদের সবার গভীরভাবে ভাবার সময় এসেছে। একটু বাস্তবতার দিকে যদি আমরা তাকাই, বর্তমান ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে মুসলিম জনগোষ্ঠীর উপর চরম নির্যাতন এবং নিষ্পেষণের খবর প্রায়ই আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে। অন্যদিকে আমাদের বাংলাদেশের ভেতরে ভারতীয় আধিপত্যবাদের বিস্তার আজ কোনো গোপন বিষয় নয়। এমনকি বাংলাদেশের মুসলিমরা সংখ্যাগুরু হওয়া সত্ত্বেও দিল্লির ছত্রছায়ায় একটি নির্দিষ্ট মহল ও শক্তির দাপট আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি। ঠিক এই রকম একটি সংবেদনশীল মুহূর্তে আফগানিস্তানের তালেবান সরকার যখন দিল্লির সাথে সম্পর্ক জোড়া লাগাতে ব্যস্ত, তখন স্বাভাবিকভাবে কিছু প্রশ্ন সামনে আসে। এই সম্পর্ক পাকিস্তানের নিরাপত্তার জন্য কতটুকু হুমকি হবে? ভারতের ২০ কোটি নির্যাতিত মুসলিমের অধিকার আদায়ে এ সম্পর্কে কি কোনো উপকার বয়ে আনবে নাকি ক্ষতি করবে? এছাড়া বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলো ভারতের একচেটিয়া আধিপত্যবাদী নীতি, যেটি ভারত তার প্রতিবেশীদের উপর ফলানোর চেষ্টা করে, তা তালেবানের এই অবস্থানের কারণে আরও বেশি মৌন স্বীকৃতি পেয়ে যাচ্ছে কিনা? ইতিহাসের খাতা উল্টালে দেখা যায় সংকটের সময় পাকিস্তানই ছিল তালেবান বা আফগানিস্তানের প্রধান আশ্রয়স্থল। আজ ক্ষমতার সমীকরণে সেই পুরনো বন্ধুকে একপাশে ঠেলে দিয়ে দিল্লির দরবারে
তালেবানের এই উপস্থিতি পাকিস্তানের জন্য, বাংলাদেশের সাধারণ মুসলিমদের জন্য কিংবা ভারতের বিশাল মুসলিম জনগোষ্ঠীর জন্য কতটুকু স্বস্তি বা উপকার বয়ে আনবে সেটি আসলে এই অঞ্চলের সচেতন দর্শক হিসেবে আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। তালেবানদের এই কৌশলগত পরিবর্তনকে আপনারা কিভাবে দেখছেন? এটি কি শুধুমাত্র আফগানিস্তানের টিকে থাকার অর্থনৈতিক বাধ্যবাধকতা, নাকি মুসলিম উম্মার আঞ্চলিক স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়া হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং জাহাজ হামলা বন্ধের বিষয়ে প্রকাশ্যে প্রতিশ্রুতি দিতে ইরানকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সতর্ক করে জানায়, এই নির্দেশ মানতে ব্যর্থ হলে তার গুরুতর পরিণতি ভোগ করতে হবে। কূটনীতি ব্যর্থ হলে বিকল্প সামরিক পরিকল্পনা ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। এদিকে রয়টার্সের দাবি, ইরান নাকি যুক্তরাষ্ট্রকে কৈফিয়ত দিয়েছে হরমুজ প্রণালীতে ৩টি বাণিজ্যিক জাহাজে তাদের সাম্প্রতিক হামলাগুলো আসলে কারিগরি ত্রুটির কারণে ঘটেছে। সূত্র বারাক রাভিদ, রয়টার্স মিডল ইস্ট স্পেকটেটর। এই যখন অবস্থা, তখন আরেকটি খবর প্রকাশ করেছে। খবরে জানা গিয়েছে, আমরা আপনাদের জন্য খবরের ভিডিওটি শেয়ার করছি। সর্বশেষ বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ১,০০০ মিসাইল লক এবং লোড অবস্থায় আক্রমণের জন্য প্রস্তুত করা হয়েছে এবং ইসলামিক রিপাবলিক অফ ইরানের দিকে তাক করা আছে। বিশ্বজুড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া হুমকি অনুযায়ী ইরান সরকার যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে, অর্থাৎ আমাকে হত্যা করার বা হত্যার চেষ্টা করার হুমকি কার্যকর করে, তবে অবিলম্বে আরও হাজার হাজার মিসাইল নিক্ষেপ করা হবে। ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে এবং মার্কিন সামরিক বাহিনী ১ বছরের জন্য যা প্রয়োজনে বর্ধিত হতে পারে ইরানের সমস্ত এলাকা সম্পূর্ণভাবে ধ্বংস ও নিশ্চিহ্ন করার জন্য প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। আল্লাহর প্রশংসা হোক। ডোনাল্ড ট্রাম্পের এই বিবৃতিতে বর্তমান বৈশ্বিক রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। ট্রাম্পের স্বভাবসুলভ আগ্রাসী ভঙ্গিতে দেয়া এই বক্তব্যের মূল দিকগুলো এবং এর পেছনের মনস্তত্ত্ব বিশ্লেষণ করলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। সরাসরি এবং ব্যক্তিগত যুদ্ধের হুমকি। সাধারণত আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে কোনো দেশের রাষ্ট্রপ্রধান অন্য দেশকে সরাসরি সম্পূর্ণ ধ্বংস করার হুমকি সহজে দেন না। কিন্তু ট্রাম্প এখানে স্পষ্ট করেছেন যে ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তবে মার্কিন সামরিক বাহিনী পুরো ইরানকে নিশ্চিহ্ন করতে দ্বিধা করবে না। এটি কেবল একটি সামরিক হুমকি নয়, বরং মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্নে একটি চূড়ান্ত হুঁশিয়ারি। এছাড়া ১,০০০ মিসাইলের মনস্তাত্ত্বিক চাপও এখানে একটি বড় ব্যাপার। ১,০০০ মিসাইল লক অ্যান্ড লোড, এই শব্দটি ব্যবহার করে ট্রাম্প ওয়াশিংটনের সামরিক প্রস্তুতি ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর সক্ষমতা জাহির করেছেন। এর মাধ্যমে তিনি ইরানের সামরিক নীতি নির্ধারকদের এই বার্তা দিতে চেয়েছেন যে মার্কিন কমান্ড অলরেডি যুদ্ধের জন্য প্রস্তুত এবং যে কোনো আদেশের জন্য শুধু অপেক্ষা করছে। এই বিবৃতির সবচেয়ে অদ্ভুত এবং আলোচিত অংশ হচ্ছে একদম শেষে আল্লাহর প্রশংসা হোক, পেয়ার্স টু বি আল্লাহ বলা। ট্রাম্পের মতো একজন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ক্রিশ্চিয়ান একটি দেশের প্রেসিডেন্ট, এই কথাটি বলছেন এমন একটি দেশকে যে দেশটি ইসলামিক রিপাবলিক, অর্থাৎ এটি ইসলামিক শাসন ব্যবস্থা এবং তাদের ধর্মীয় আবেগকে চরমভাবে উপহাস এবং খোঁচা মারার জন্য ব্যবহার করা হয়েছে। ইরান ও দোমেনাই দর্শক, ঠিক এই বিবৃতির পর ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা আলী খামেনি পাল্টা একটি বিবৃতি দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি বলেছেন, আমাদের শহীদ নেতার উদ্দেশ্যে আমি বলছি, আমরা অঙ্গীকার করছি যে আপনার পবিত্র রক্ত এবং এই ২ যুদ্ধের সকল শহীদদের রক্তের প্রতিশোধ আমরা সেই অপরাধী ও ঘৃণ্য খুনিদের কাছ থেকে নিয়ে নেব। এই প্রতিশোধ আমাদের জাতির দাবি এবং এটি নিশ্চিতভাবে সম্পন্ন করা হবে। এই অপরাধীরা, যাদের নাম ওপর থেকে নিচ পর্যন্ত সবার জানা, তারা নিজেদের বিছানায় শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করার অপূর্ণ আশা নিয়ে কবরে যাবে। তাদের অবশ্যই জানা উচিত যে এই বিষয়টি আমার কিংবা আমার অন্য কোনো কর্মকর্তার উপস্থিতির ওপর নির্ভর করে না। আমরা এখানে থাকি বা না থাকি, এটি সফল হবেই এবং খুব শীঘ্রই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা স্বাধীনতাকামী মানুষেরা এই ঐশ্বরিক কর্তব্যের একটি অংশ নিজ দায়িত্বে সম্পন্ন করবে।
এখানে প্রশ্ন হচ্ছে ইরান আসলে কি বলতে চাইছে? ইরানের সর্বোচ্চ নেতার এই সংক্ষিপ্ত বক্তব্যের ভেতর ৩টি বড় বার্তা লুকিয়ে আছে। প্রথমটি হচ্ছে ইরানের চূড়ান্ত প্রতিশোধের অঙ্গীকার। ইরান তাদের একজন শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হারিয়েছেন এবং চলমান সংঘাতের সকল শহীদদের রক্তের বদলা নেয়ার ঘোষণা দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। খামেনি বলেছেন, খুনিদের নাম উপর থেকে নিচ পর্যন্ত সবার জানা। এর সহজ অর্থ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সহ মার্কিন ও ইসরায়েলি প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইরানের হিট লিস্টে আছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে ব্যক্তি বা সরকার বড় নয়, মিশনই সব। তিনি স্পষ্ট করেছেন যে ইরানের বর্তমান নেতৃত্ব বেঁচে থাকুক বা না থাকুক, এই প্রতিশোধের পরিকল্পনা থামবে না। এটি এখন ইরানের একটি প্রাতিষ্ঠানিক ও ধর্মীয় সিদ্ধান্ত। এদিকে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছিলেন যে ইরান যদি তাকে বা কোনো মার্কিন কর্মকর্তাকে হত্যার চেষ্টা করে তবে ১,০০০টি মিসাইল দিয়ে ইরানকে ধ্বংস করে দেওয়া হবে। মোস্তফা খামেনির এই বক্তব্য প্রমাণ করে যে ট্রাম্পের সেই আশঙ্কা অমূলক ছিল না। খামেনি এখানে সরাসরি বলছেন, এই অপরাধীরা অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নেতৃবৃন্দ তাদের বিছানায় স্বাভাবিকভাবে মরতে পারবে না, অর্থাৎ তাদের ওপর যে কোনো সময় ড্রোন বা ঝটিকা হামলা হতে পারে। এখানে দুটি যুদ্ধ বলতে কি বোঝানো হচ্ছে? এই দুই যুদ্ধের সকল শহীদ কথাটি উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে এখানে একটি যুদ্ধ হলো ইসরায়েল ও মার্কিন জোটের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে, গাজা, লেবানন এবং সিরিয়া সরাসরি যে পরোক্ষ লড়াইটি করছে, আর দ্বিতীয় যুদ্ধটি হলো হরমুজ প্রণালী ও লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্য জাহাজ এবং বিশ্ব অর্থনীতির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার অর্থনৈতিক এবং সামরিক লড়াই। গ্লোবাল নেটওয়ার্ক বা ছায়া বাহিনীর ব্যবহার সম্পর্কে খামেনি বলেছেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা স্বাধীনতাকামী মানুষ এই ডিভাইন মিশন বা ঐশ্বরিক দায়িত্বে অংশ নেবে। এর সহজ অর্থ হলো ইরান এই প্রতিশোধ নেয়ার জন্য সরাসরি নিজের সামরিক বাহিনী ব্যবহার নাও করতে পারে। তার বদলে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের সমর্থক, গোপন এজেন্ট বা আঞ্চলিক ছায়া বাহিনী যেমন হিজবুল্লাহ, হুথি বা ইরাকি মিলিশিয়া মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুর উপর আচমকা হামলা চালাতে পারে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, কূটনীতির পথ কি বন্ধ? আমেরিকা যখন ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দিচ্ছে এবং পারমাণবিক চুক্তির আশা ম্লান হয়ে যাচ্ছে, ঠিক তখনই ইরানের সর্বোচ্চ নেতার এই বক্তব্য এসেছে। এর মানে হচ্ছে ইরান এই মুহূর্তে মার্কিন আলটিমেটামের সামনে মাথা নত করতে রাজি নয়, বরং তারা যে কোনো ধরনের সংঘাতের জন্য মানসিক ও সামরিকভাবে প্রস্তুত। সহজ ভাষায় মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন ডু অর ডাই, মরো নয়তো মারো অবস্থায় পৌঁছে গিয়েছে। একপাশে মার্কিন যুক্তরাষ্ট্র ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে ১,০০০ মিসাইল তাক করে রেখেছে। অন্য পাশে ইরানের সর্বোচ্চ নেতা স্পষ্ট জানিয়ে দিলেন, নেতৃত্বের পরিবর্তন হলেও, অর্থাৎ তারা সবাই মারা গেলেও, মার্কিন ও ইসরায়েলি শীর্ষ নেতাদের ওপর প্রতিশোধ নেওয়াটি থেমে যাবে না। এই হচ্ছে মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা। এই যখন অবস্থা, তখন খবর এসেছে ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি একটি বিবৃতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, আমেরিকার সাথে শান্তি বা আপোষের চেষ্টা করা যে কোনো ব্যক্তি বা বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির নাতি সৈয়দ আলী খোমেনি। একই সঙ্গে পেজেশকিয়ান সরকারের ঘরে ফেরার নির্দেশ অমান্য করে বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নির্দেশনায় জনগণকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পেজেশকিয়ান সরকারের দিকে ইঙ্গিত দিয়ে আলী খোমেনি বলেন, যারা আমেরিকাকে বন্ধুত্বের বার্তা পাঠায় তাদের মুখ নোংরা ও অপবিত্র। তিনি স্পষ্ট করেন, আমেরিকার সাথে শত্রুতা নতুন কিছু নয়, এটি কয়েক দশক আগের অভ্যুত্থান থেকেই শুরু। তবে সম্প্রতি তারা যা করেছে, খামেনিকে হত্যা, এর মাধ্যমে এমন এক শত্রুতার বীজ বপন করা হয়েছে যা কখনোই শেষ করা হবে না। উল্লেখ্য, বক্তব্য দেওয়ার সময় সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির আদেশে কোম শহরে শোকসভা পরিচালনা করছিলেন হাসান খোমেনি। সূত্র মিডল ইস্ট স্পেকটেটর। চলে যাচ্ছি পরের সংবাদে। ইরান ট্রাম্পকে হত্যা করতে পারলে তার প্রতিক্রিয়ায় দেশটিতে নজিরবিহীন হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে একদম সুস্পষ্ট নির্দেশনা দিয়ে রাখা হয়েছে। আমি আশা করি আপনারা আমাকে মিস করবেন। অর্থাৎ ট্রাম্প বলছেন, ট্রাম্প যদি না থাকেন তাহলে নির্দেশনা দেয়া আছে
প্রচুর পরিমাণে হামলা হবে এবং ইরানকে ধ্বংস করে দেওয়া হবে, তখন যুদ্ধ থামানোর জন্য আপনি আর আমাকে মিস করবেন, অর্থাৎ আমাকে আর পাবেন না। এই যখন অবস্থা, তখন খবর এসেছে ট্যাব জি একটি সংবাদ মাধ্যম, তারা খবর করেছে সেন্টিনেল-2 স্যাটেলাইট চিত্রে মার্কিন নৌবাহিনীর ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ নিমিটজ ক্লাস বিমানবাহী রণতরীকে ইরানের উপকূলের খুব কাছাকাছি অবস্থান করতে দেখা গিয়েছে। এর মধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সাথে দৃশ্যত কোনো পাহারাদার জাহাজ নেই। তবে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে দুটি আর্লেবার্গ ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। প্রকাশিত মানচিত্র আব্রাহাম লিঙ্কনের অবস্থান নীল এবং জর্জ এইচ.ডব্লিউ. বুশের অবস্থান হলুদ রঙে চিহ্নিত করা হয়েছে। এছাড়া যুদ্ধবিরতি ছাড়াই একটি আলোচনায় অংশগ্রহণের খবর এসেছে। যুদ্ধবিরতি ছাড়াই যুক্তরাষ্ট্র ইরান পুনরায় আলোচনা শুরু করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ইসলামী প্রজাতন্ত্র ইরান আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে এবং যুক্তরাষ্ট্র তাতে সম্মত হয়েছে বলে এক পোস্টে তিনি জানান। তবে ওয়াশিংটন তাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে যুদ্ধবিরতি শেষ, অর্থাৎ যুদ্ধাবস্থা বজায় থাকবে এবং আলোচনা চলবে। এটি হচ্ছে ওয়াশিংটনের বর্তমান নীতি। এছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে কোনো আক্রমণে ইসরায়েলকে দূরে রাখতে চাইছে ট্রাম্প প্রশাসন, যেন ইসরায়েলের অংশগ্রহণ এই সংঘাতকে আরও বড় আকারে রূপ না দেয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযানে অংশ নিতে উদ্গ্রীব হলে ওয়াশিংটন আপাতত এর বিরোধিতা করছে বলে দাবি সিএনএনের। এই যখন অবস্থা, তখন একটি বিবৃতি প্রকাশ করেছে ইরান। তারা জানিয়েছে ইরানের অবকাঠামোতে কোনো ধরনের হামলা হলে তার কড়া প্রতিশোধ নেওয়া হবে এবং এর অংশ হিসেবে ইসরায়েলও পাল্টা আঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান, সূত্র ক্ল্যাশ রিপোর্ট। চলে যাচ্ছি পরের সংবাদে। ইরান পারচিনের তালেকান-2 পারমাণবিক স্থাপনার পুনর্নির্মাণ কাজ শুরু করেছে। সিএনএন প্রকাশিত এক্সক্লুসিভ স্যাটেলাইট চিত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মোড়া এই স্থাপনাটি মূলত একটি উচ্চ বিস্ফোরক টেস্টিং চেম্বার। 2000-এর দশকের শুরুতে ইরানের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি আমাদে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে ধারণা করা হয়। সাম্প্রতিক যুদ্ধের আগেই এর পরিধি দ্রুত সম্প্রসারণ করা হয়েছিল। হামলার ঠিক আগে ভেতরের কাঠামো রক্ষার্থে ইরানের সামরিক প্রকৌশলীরা পুরো স্থাপনাটি বালি দিয়ে ঢেকে দিয়েছিলেন। বর্তমানে এর ছাদে তৈরি হওয়া 3টি গর্ত মাত্র 10 দিনের ব্যবধানে মেরামত করা হয়েছে বলে স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে, সংবাদটি দিয়েছে সিএনএন। এছাড়া হরমুজ প্রণালী ইস্যুতে আলোচনা এগিয়ে নিতে ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, এই সংবাদটি দিয়েছে রেরাম রোভেনা। এছাড়া ভক্সওয়াগন ও ইসরায়েলের মধ্যে একটি বড় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন চুক্তি আটকে দিয়েছে কাতার। মূলত ইসরায়েল চাইছিল গাড়ি নির্মাতা কোম্পানি ভক্সওয়াগন, যেটি জার্মানির খুব স্বনামধন্য একটি কোম্পানি, এই ভক্সওয়াগনের মাধ্যমে ইসরায়েল তার আয়রন ডোমের কিছু যন্ত্রাংশ উৎপাদন করতে চেয়েছিল। যেহেতু কাতারের এই কোম্পানিতে 17% মালিকানা রয়েছে, তাই কাতার তার ভোটাভুটি ক্ষমতা ব্যবহার করে এই চুক্তিটি আটকে দেয় এবং পরবর্তীতে ইসরায়েল বাধ্য হয় তার অর্ডারটি বা শিপমেন্টটি ভিন্ন জায়গায় সরিয়ে নিতে। এখন ভিন্ন জায়গা ঠিক ঠিক কোথায়? পরবর্তীতে প্রকাশিত হয় যে ফক্সওয়াগনের কাছ থেকে, অর্থাৎ কাতারের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পরে ভারতের মাটিতে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তামির ইন্টারসেপ্টর মিসাইল যৌথভাবে তৈরি করতে চাইছে ইসরায়েল। এই লক্ষ্যে ভারতীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত অস্ত্র নির্মাতা কোম্পানি রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম, এ সংবাদটি জানিয়েছে এনডিটিভি। এছাড়া আরেকটি সংবাদ রয়েছে ফিলিস্তিনের পক্ষ থেকে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ অর্থাৎ প্যালেস্টিনিয়ান অথরিটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী 28শে নভেম্বর ফিলিস্তিনের সংসদীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। দর্শক, এর মাধ্যমে 2 দশকেরও বেশি সময় পর দেশটিতে এই প্রথম এই ধরনের কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই 2 দশক ধরে জোরপূর্বক পশ্চিম তীরের ক্ষমতা ইসরায়েলের সহায়তায় ধরে রেখেছিলেন মাহমুদ আব্বাস। এদিকে বিমান হামলা চালিয়ে গাজার
উত্তরে আল কাসসাম ব্রিগেডের ২ সদস্যকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী। গত বুধবার তারা খলিল জামাল খলিল মান্নাকে হত্যা করে। তিনি আল কাসসাম ব্রিগেডের অস্ত্র উৎপাদন শাখার একজন কমান্ডার ছিলেন, যিনি রকেট তৈরির বিষয়গুলো তদারকি করতেন এবং যুদ্ধবিরতি চলাকালীন আল কাসসামের রকেট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারের চেষ্টা করছিলেন করে দাবি করেছে ইসরায়েল। এছাড়া গত বৃহস্পতিবারে ওসামা ওয়ালিদ তিব মুহাবের নামের এক আল কাসসাম ব্রিগেডের নুসাইরাত ব্যাটালিয়নের এক কোম্পানি কমান্ডারকে হত্যার দাবি করেছে এই দখলদার বাহিনী। এছাড়া গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার নতুন ছক কষে ফেলেছে আমেরিকা এবং ইসরায়েল। ইতিমধ্যে উত্তর গাজায় ৩টি ইসরায়েলি বসতি নির্মাণের পরিকল্পনা প্রস্তুত করেছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালাল স্মোটরিচ। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ একান্তে স্মোটরিচকে বলেছেন, সীমান্ত বেড়ার কাছে আপনাদের শিশুদের পাশে আমি ২০ লাখ নাৎসিকে বাঁচতে দেব না। এই নাৎসি বলতে তিনি ফিলিস্তিনি সাধারণ মানুষকে বোঝাচ্ছেন। এই সংবাদটি দিয়েছে ড্রপ সাইট। এদিকে উপসাগরীয় অঞ্চলের শীর্ষ ২ অর্থনীতির মধ্যে চলমান উত্তেজনা ও বাণিজ্যিক বাধার কারণে সংযুক্ত আরব আমিরাত থেকে সৌদি আরবে পণ্য পরিবহন ব্যাপক দীর্ঘসূত্রিতার শিকার হচ্ছে। সীমান্ত পারাপারের জন্য তাদেরকে কয়েক ঘন্টা থেকে শুরু করে ১ সপ্তাহেরও বেশি সময় পর্যন্ত আটকে থাকতে হচ্ছে। গত কয়েক মাসে আল-বাথা ক্রসিংয়ে এই সংকট আরও তীব্র হয়েছে। কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই নির্মাণ সামগ্রী, আসবাবপত্র, যন্ত্রাংশ ও তাজা ফুলবাহী ট্রাকগুলোকে আটকে রাখা হচ্ছে। এমনকি অনেক চালক বাধ্য হয়ে তাদের ট্রাকের নিচেই ঘুমিয়ে দিন এবং রাত পার করছেন। এছাড়া সৌদি আরব থেকে আমিরাতে অর্থ স্থানান্তরের ক্ষেত্রেও জটিলতার মুখে পড়েছে কোম্পানিগুলো। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কিছু প্রতিষ্ঠান তৃতীয় কোনো দেশের মাধ্যমে তাদের লেনদেন সম্পন্ন করতে বাধ্য হচ্ছেন। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখতে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।